Hello everyone. Assalamu alaikum. Welcome to Easy to Go Education. আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। অধ্যায় 11 মূলত আলোচনা করা হয়েছে, এই অধ্যায় হচ্ছে মানব শরীরের তন্ত্র নিয়ে। তো চলো শুরু করা যাক। মানব শরীরের তন্ত্র এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাদের এই অধ্যায়ের নিচের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো হলো স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরের গুরুত্বপূর্ণ হরমোন সমূহ, হৃদ সংবহন তন্ত্র, মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিচয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার সাধারণ প্রক্রিয়া। এখন আমরা এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে স্নায়ুতন্ত্র আসলে কি। স্নায়ুতন্ত্র হচ্ছে মানুষের দেহের একটা তন্ত্র, যে তন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের কাজকর্ম পরিচালনা করে, সমন্বয় সাধন করে এবং বাইরের উদ্দীপনায় সাড়া দেয়। তাকেই মূলত স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। মানুষের দেহের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রীয় অংশে রয়েছে মস্তিষ্ক আর ইন্দ্রিয়ের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী স্নায়ুতন্ত্র। এবং স্নায়ুতন্ত্রের দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। সো আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি বলি, তাহলে আমরা বলতে পারবো যে স্নায়ুতন্ত্র মূলত প্রাণীদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক কাজের সমন্বয় সাধন করে থাকে এবং দেহের বিভিন্ন অংশে এটি সংকেত প্রদান করে। স্নায়ু টিস্যু অতি ক্ষুদ্র অর্গানিজম রূপে প্রায় 550 থেকে 600 মিলিয়ন বছর পূর্বে আসলে আবির্ভূত হয়। এবং যেটা আমি ইতিমধ্যে বললাম যে অধিকাংশ প্রাণীরই এই স্নায়ুতন্ত্রের কিন্তু প্রধান দুটি অংশ রয়েছে, সেগুলো হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এখানে আরেকটা বিষয় জানার হলো, সেটা হলো যে কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটা মূলত কিন্তু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার স্নায়ু দিয়ে গঠিত, যা মূলত দীর্ঘ আবার সরু নলাকার স্নায়ুগুচ্ছ বা অ্যাক্সন দ্বারা আবৃত থাকে। কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রটি রয়েছে এটি মূলত শরীরের প্রত্যেকটি অংশে সংযোগ করে থাকে। এখন স্নায়ুতন্ত্রের অলরেডি দু ধরনের মানে সংজ্ঞা আমি তোমাদেরকে বললাম। তোমরা চাইলে আরেকভাবে এটাকে বলতে পারো যে যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে দৈহিক, মানসিক ও শারীরবৃত্তীয় কাজে সমন্বয় ঘটায়, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজের মধ্যে সংবাদ আনয়ন ও নিয়ন্ত্রণ করে থাকে, তাকে মূলত স্নায়ুতন্ত্র বলে। আশা করি স্নায়ুতন্ত্র মূলত কি, কাকে বলে, এগুলো তোমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এখন আমরা জানবো হচ্ছে এই স্নায়ুতন্ত্রের বিন্যাস সম্পর্কে। আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যে স্নায়ুতন্ত্র মূলত হচ্ছে আহ মানে দুই ধরনের, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবং কেন্দ্রীয়তে থাকে হচ্ছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, আর প্রান্তীয়তে থাকে করটিন সুষুম্না স্নায়ু বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা ইংরেজিতে বলছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে তোমরা একটা আহ সংজ্ঞা দেখতে পাচ্ছ যে মূলত মস্তিষ্ক এবং মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মস্তিষ্ক করটিকার ভেতরে এবং মেরুরজ্জুর মেরুদণ্ডের ভিতরে এটি সুরক্ষিত থাকে।
এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে সংক্ষেপে কিন্তু সিএনএসও বলা হয়, যেটা কিনা তোমরা ইতিমধ্যে জানো যে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। মূলত এগুলো হচ্ছে স্পঞ্জ বা দ্বিবীজস্তরীয় প্রাণী, বা যেটাকে ডিপোব্লাস্ট বলা হয়, ছাড়া সব বহুকোষী প্রাণী তথা ত্রিবীজস্তরীয় বা দ্বিপার্শ্বিক প্রতিসম প্রাণীর দেহে এই অংশটি সমস্ত তথ্য একত্র করে, এরপর সেগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে এবং দেহের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে। এটা হচ্ছে মূলত দেহের যে আহ, মানে রস্ট্রাল অ্যাক্সিস বা চঞ্চুদেশীয় অক্ষ বা পুচ্ছদেশীয় অক্ষ বা কটাল অ্যাক্সিস আছে এই পর্যন্ত বিস্তৃত। শুধুমাত্র সন্ধিপদী, মস্তকপদী ও মেরুদণ্ডী প্রাণীদের একটা সম্পূর্ণ সুগঠিত মস্তিষ্ক থাকে। তাহলে এখন আমরা তাহলে জেনে নিই যে আসলে মস্তিষ্ক বা ব্রেইন আসলে কি। তোমরা কিন্তু সবাই মস্তিষ্ক মস্তিষ্ক কি সেটা জানো। এটি মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের উপরে করটিকার মাঝে থাকা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্থিত অংশ রয়েছে সেটা। মানুষের মস্তিষ্ক শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক, এটি শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, এটি মানুষের অনুভূতি এবং চিন্তাকেও নিয়ন্ত্রণ করে। এই যে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্পর্শ, স্পর্শ, চলাফেরা, দৃষ্টি, ভারসাম্য, সমন্বয়, এগুলো বিভিন্ন জিনিস করে থাকি, কিন্তু তার একজন পরিচালক রয়েছে বা আহ, তাকে পরিচালনা করার জন্য একটা মেইন অংশ রয়েছে, সেটা হচ্ছে মূলত মস্তিষ্ক। একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন সাধারণত হয়ে থাকে 1.4 কেজি, এবং এই মস্তিষ্ক আবার তিনটি অংশে বিভক্ত, সেটা হচ্ছে সেরিব্রাম, স্টেম এবং সেরিবেলাম। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, মস্তিষ্কের লম্বচ্ছেদের চিত্র। আহ এখানে মূলত বোঝানো হয়েছে যে আহ, কোন পোর্শনটা সেরিব্রাম, তারপরে সেরিবেলাম, স্টেম, এবং কোনটার মাধ্যমে আমরা কি করি, মস্তিষ্ক আমাদের কিভাবে স্নায়ুতন্ত্রের বিভিন্ন আহ, অংশকে নিয়ন্ত্রণ করতেছে। যেমন যদি বলি যে ব্রেইনের এখানে আবেগ ও ব্যক্তিত্ব, তারপরে কথাবার্তা, ঘ্রাণ, স্মৃতি এবং শিক্ষা, শ্রবণ, স্পর্শ, চলাফেরা, দৃষ্টি, ভারসাম্য এবং সমন্বয়, এগুলো সবই হচ্ছে আমাদের একটা পরিচালকের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। সেই পরিচালকটার নাম হচ্ছে মস্তিষ্ক। এখন এই যে উপরের পোর্শনটা, সেটা হচ্ছে মূলত সেরিব্রাম, এর নিচ দিয়ে আছে সেরিবেলাম, এবং নিচের যেই আহ লম্ব আকারে একটা অংশ আছে এটা হচ্ছে স্টেম। এখান থেকে মূলত আমাদের মানে মস্তিষ্ক থেকে নিচের দিকে এই স্টেমটা মূলত গেছে আমাদের শরীরে। এখানে তোমরা আরেকটা মস্তিষ্ক দেখতে পাচ্ছ, এটা জাস্ট একটা চিত্র। এখন আমি যে বললাম তোমাদেরকে হচ্ছে এই চিত্রটার মধ্যে সেরিব্রাম, সেরিবেলাম, স্টেম, এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিব। সেরিব্রাম, মস্তিষ্কের উপরের সবচেয়ে বড় অংশটি হলো সেরিব্রাম, যেটা ইতিমধ্যে তোমরা ওই ছবিটিতে দেখতে পেয়েছো। যেখানে এই বড় অংশটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামের ডান ও বাম অংশ দুটি সম্পূর্ণভাবে বিভক্ত থাকে। এই চিত্রটিতে যদিও দেখা যাচ্ছে, বাট এটা রোটেশনের কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি এই চিত্রতেই দেখাই। এখানে অবশ্য এটা যেহেতু লম্বচ্ছেদ, এখানেও ঠিক মতো বোঝা যাবে না। এই যে এখানে একটা কাটা অংশের মতো দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে মূলত যে বোঝাচ্ছে এটা ডান এবং বাম অংশ দুটি সম্পূর্ণ বিভক্ত আকারে থাকে।
এবং এই দুটি অংশের মাঝখানে একটা বিভেদক খাঁজ থাকে। এই খাঁজটা থাকার কারণে মূলত এই বিভক্তিটা ঘটে। এবং এই দুই ভাগকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বা এটাকে আর কি ইংরেজিতে একই নাম হবে, ইংরেজিতে সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। সেরিব্রামের ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এই দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে। এই খাঁজের মাঝখানে কিন্তু যে টোটালি একদম ফাঁকা তা না, এর মধ্যে একগুচ্ছ নিউরন থাকে। এই নিউরন গুলো আবার পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এই নিউরন গুলোকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে, মানে একটা আরেকটার অপোজিট অংশকে নিয়ন্ত্রণ করছে। সেরিব্রামের উপরে অনেক রকম খাঁজ এবং ভাঁজ রয়েছে। সেরিব্রাম মূলত আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া কোনো প্রকার উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দেবে সে সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। তার মানে আমাদের মস্তিষ্কের মধ্যে এই যে অংশটা রয়েছে, তিনটা অংশের মধ্যে যে অংশটা সেরিব্রাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে এখানে। মেইন যে বিষয়গুলো থাকে আমাদের দৈনন্দিন জীবনে, চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, তারপরে বিশেষ করে আমাদের ঐচ্ছিক পেশির যে কার্যকলাপগুলো আমরা রেগুলার বেসিসে করে থাকি, সেগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরিব্রাম। এবং আমরা মানে কোন সিচুয়েশনে কি ধরনের রিয়াক্ট করব সেটাও কিন্তু আমাদের সেই সিদ্ধান্তটা নিতেও সাহায্য করতেছে মূলত মস্তিষ্কের এই সেরিব্রাম নামক অংশটা। এরপরে আমরা আরো বাকি দুটো অংশ দেখেছিলাম, একটা হচ্ছে স্টেম। এখন স্টেম হচ্ছে মস্তিষ্কের যে অংশটি স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুর সঙ্গে যুক্ত থাকে তাকে স্টেম বলে। এই যে দেখতে পাচ্ছ এই নিচের অংশটা হচ্ছে স্টেম। এটা হচ্ছে মূলত স্পাইনাল কর্ড এবং মেরুরজ্জুর সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। এবং মানুষের শরীরের যে কাজগুলো নিজে থেকে ঘটতে থাকে, অটোমেটিক্যালি যেগুলো ঘটতে থাকে, যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, ক্ষুধা তৃষ্ণা, তাপমাত্রা, যেগুলো আর কি আমাদের ঐচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মূলত সেগুলোই হচ্ছে স্টেম নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসি সেরিব্রেলাম। তাহলে আমরা নিচের পোর্শন দেখলাম, উপরের পোর্শন দেখলাম মস্তিষ্কের। তাহলে যে মধ্যবর্তী অঞ্চল জুড়ে যে অংশটা রয়েছে সেটি তাহলে আমরা বুঝতে পারছি স্বাভাবিকভাবে সেরিবেলাম। তাহলে মাথার পিছন দিকে স্টেম এবং সেরিব্রামের মাঝে রয়েছে সেরিবেলাম। এটি দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনের সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলির কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এটা খুবই স্পেসিফিক কিছু কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকতেছে। যেমন তোমরা দেখলা এখানে বলা আছে যে পেশির টান নিয়ন্ত্রণ, চলনের সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা ইত্যাদি। কিন্তু মেইন যে কাজগুলা, মেইন যে ডিসিশন গুলা, এগুলা কিন্তু মূলত নিচ্ছে হচ্ছে এই যে সেরিব্রাম। এরপরে এগুলো মূলত ঐচ্ছিক পেশির যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করছে সেরিব্রাম। এরপরে অনৈচ্ছিক পেশির যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টেম। এবং পাশাপাশি ঐচ্ছিক পেশির সাথে এবং বলা চলে হ্যাঁ অনৈচ্ছিক পেশির সাথেও যেগুলো কিছু কাজ রয়েছে যেগুলো আর কি সমন্বয় সাধন করে আমাদের চলতে হয় বা মস্তিষ্ককে এগুলো নিয়ন্ত্রণ করতে হয়, সেগুলো হচ্ছে সেরিবেলামের মধ্যে ঘটে থাকে। এবং মস্তিষ্ক থেকে প্রায় 12 জোড়া করটিক স্নায়ু আহ, বের হয়ে মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখগহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। এর স্নায়ু
এর স্নায়ু খাদ্য গলদকরণ এবং হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদি কিছু কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া এই স্নায়ুগুলোর আরো কিছু কাজ রয়েছে, যেমন শ্রবণ এবং ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ। আশা করি তোমরা এই যে কেন্দ্রীয় যে মস্তিষ্কের যে তিনটা ভাগ রয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অংশে দেখবো হচ্ছে মেরুরজ্জু আসলে কি। এটাকে বলা হচ্ছে আসলে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। মূলত মেরুরজ্জু কোথায় থাকে? মেরুরজ্জু থাকে হচ্ছে করোটির পিছনে অবস্থিত ছিদ্র থেকে বের হয়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে সুরক্ষিত অবস্থায় কটিদেশ পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। এবং মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে প্রায় 31 জোড়া মেরুরজ্জুর স্নায়ু বা স্পাইনাল নার্ভস বের হয়। এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ের স্নায়ু। এখন তাহলে আমরা জেনে নেই আসলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি। মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুমজ্জা বা সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে। সেগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। এই যে এখানে তোমরা আহ মস্তিষ্ক থেকে মেরুরজ্জু এবং স্নায়ুগুলো সারা দেহে যে ছড়িয়ে পড়েছে এবং এগুলোকে একত্রে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হচ্ছে। মস্তিষ্ক থেকে উৎপন্ন করটিক স্নায়ু চোখ, নাক, কান, জিহ্বা, দাঁত, মুখমণ্ডল, হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতি অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। মেরুরজ্জু থেকে বের হওয়া স্নায়ুগুলোর অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে এবং দেহের বাকি অংশ থেকে সকল অনুভূতি আবার মস্তিষ্কে বয়ে নিয়ে যায়। তাহলে কি করতেছে? প্রথমত মস্তিষ্ক থেকে সে মানে অনুভূতিগুলো সারা শরীরে আহ মানে স্থা- আহ, পাঠাচ্ছে। সেখান থেকে বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পাদন হচ্ছে এবং এবং দেহ থেকে যেই সকল অনুভূতি রয়েছে সেগুলো আবার মস্তিষ্কে পাস করে দিচ্ছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার সোমাটিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এই দুই ভাগে ভাগ করা হয়। মূলত আমরা যখন স্নায়ুতন্ত্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে যাই তখনই বলা যায় যে এটার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র একটা দ্বিপার্শ্বিক প্রাণীর স্নায়ুতন্ত্রের দুটি অংশ। একটি যার মধ্যে অপর অংশটির নাম হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মূলত মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বাইরে অবস্থিত স্নায়ু ও গ্যাংলিয়ার সমন্বয়ে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে গঠিত। এর মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যোগসূত্র স্থাপন করে দেয়া, যা মূলত কি করে? যা মূলত মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের সাথে শরীরের বাকি অংশের যোগাযোগ স্থাপনকে নির্দেশ করে থাকে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের আসলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হচ্ছে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতো কশেরুকার হাড় বা খুলি বা ব্লাড ব্রেইন ব্যারিয়ার দ্বারা সুরক্ষিত নয়, যার ফলে হচ্ছে এটা প্রতিবিষ ও দুর্ঘটনার মতো সমস্যা থেকে ততটা ঝুঁকিমুক্ত নয়। এখন প্রান্তীয় স্নায়ুতন্ত্রের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা বললাম যে
সোমাটিক স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এই দুইটা ভাগ আমরা এখন দেখি। সোমাটিক নার্ভাস সিস্টেম বা সোমাটিক স্নায়ুতন্ত্র হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরই একটা অংশ, যা আমাদের শরীরের হাড় বা অস্থির সঙ্গে সংযুক্ত মাংসপেশি ব্যবহার করে নাড়াচাড়া করে, তাই হলো মূলত সোমাটিক স্নায়ুতন্ত্র। আমরা সজ্ঞানে আমাদের শরীরের হাত পা কিংবা অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো কোনো অংশ যখন চালনা করি বা নাড়াই, তখন আমরা তখন আমাদের মূলত সোমাটিক স্নায়ুতন্ত্র সেটাকে চালনা করে। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের ঐচ্ছিক পেশি যেগুলো আমরা আমাদের নিজ ইচ্ছাতে চালনা করতে পারি বা নাড়াতে পারি প্রয়োজন অনুসারে, সেগুলোকে কন্ট্রোল করে বা চালনা করে হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র। আমরা যখন হাত দিয়ে কিছু ধরতে চাই কিংবা পা দিয়ে ধাক্কা দিতে চাই, তখন সোমাটিক স্নায়ুতন্ত্র হাত কিংবা পায়ের মাংসপেশিতে প্রয়োজনীয় সিগন্যাল পাঠায়। আমরা ব্রেন দিয়ে চিন্তা করি প্রথমে যে আমি এই কাজটি করতে চাই, সেইটা মানে ওই স্পেসিফিক মাংসপেশিতে বা স্পেসিফিক পোর্শনে আমরা হাত দিয়ে কাজ করতে চাই নাকি পা দিয়ে বল খেলতে চাই, এগুলো হচ্ছে আহ এই স্নায়ুতন্ত্র, সোমাটিক স্নায়ুতন্ত্র এই স্পেসিফিক হাত বা পায়ে আমাদের আহ, বা স্পেসিফিক কোনো মাংসপেশিতে এই প্রয়োজনীয় সিগন্যালটা পাঠায়। এরপরে আমরা যেটা আলোচনা করেছিলাম যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের আরেকটা পোর্শন রয়েছে, সেটা হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে আমরা এখন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করি। স্বয়ংক্রিয় মানে বুঝতেই পারছো তোমরা যে যেটার উপরে আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো হাত থাকবে না, অটোমেটিক্যালি এটা ঘটবে, মানে এদের কার্য সম্পাদন হবে অটোমেটিক্যালি এবং স্বয়ংক্রিয়ভাবে, আমাদের এর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো। অর্থাৎ যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে সেগুলো কি? যেমন হৃদপেশি আমরা আগেই জানি এটা একটা অনৈচ্ছিক পেশি, তাহলে অবশ্যই এর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে দেহের ভিতরে এরকম অসংখ্য অঙ্গ রয়েছে, যেমন হৃৎপিণ্ড, অন্ত্র, পাকস্থলী, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত হয়। আমরা চাইলে আমাদের হৃৎপিণ্ডে সিগন্যাল পাঠিয়ে সেটাকে পরিচালিত করতে পারি না, অন্ত্রের কার্যকলাপেও আমাদের কোনো হস্তক্ষেপ নেই। সেভাবেই পাকস্থলী এবং অগ্ন্যাশয়ের কার্যকলাপও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এগুলোই হচ্ছে মূলত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর প্রত্যক্ষ প্রভাব না থাকায় এরা অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আপন কাজ সম্পাদন করে থাকে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এই দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। হঠাৎ করে কোনো বিপজ্জনক কিংবা উত্তেজক কিছু দেখলে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে আমাদের হৃদস্পন্দন বাড়িয়ে তোলে, মাংসপেশি শক্ত করে তাৎক্ষণিকভাবে কিছু একটা করার জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। শরীর হঠাৎ করে উত্তেজিত হওয়ার পর শরীরকে শান্ত করার জন্য প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র কাজ করে। অর্থাৎ একটা আরেকটার অপোজিট আমরা বলতে পারি। যেমন আমরা কোনো একটা কিছু দেখে ভয় পেয়েছি বা আমরা দেখছি যে আমাদের সামনে কোনো বিপদ বা এমন কিছু এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে, যার ফলে আমরা ইমিডিয়েটলি একটা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা এইটা থেকে কিভাবে আমাদের নিজেদেরকে সেভ করব বা আমাদের রিয়াকশনটা কি হবে। এই জিনিসটা আমাদের মূলত কন্ট্রোল করতেছে হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এবং আফটার দ্যাট যখন আমাদের শরীর উত্তেজিত হওয়ার পর শরীরকে এখন রিল্যাক্স করতে পারি যে না বিপদটা কেটে গিয়েছে বা আমি এখন জিনিসটাকে খুবই নর্মালি নিতে পারছি, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রটি মূলত কাজ করে। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যেখানে বামে একটা নিউরন এবং ডানে একটা
স্নায়ু তাড়নার প্রবাহ চিত্র দেওয়া হয়েছে এখানে। প্রথমত ডেনড্রাইট, কোষ দেহ, নিউক্লিয়াস এগুলো দেখানো হয়েছে, এবং অ্যাক্সন, অ্যাক্সন থেকে অ্যাক্সনের প্রান্ত এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে যে নিউরিলেমা আবরণী এবং মায়েলিন রয়েছে সেটাকে মেনশন করে দেয়া হয়েছে। এবং এই যে কয়েকটি নিউরন, যেমন এগুলোর মধ্যে আবার তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়নার প্রবাহ এখানে দেওয়া হচ্ছে, যে তাদের মধ্যে একটা তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে মূলত এই স্নায়ু তাড়নাটার প্রবাহ হচ্ছে। এবং এখান থেকে এটা কিভাবে পাস হচ্ছে, এই যে, এবং এখানে এই অংশটাতে সিন্যাপস রয়েছে। বামে এই যে এটা একটা নিউরন, এবং ডানে হচ্ছে এই নিউরন গুলো যখন আহ একটা আরেকটার সাথে লিঙ্কেড হচ্ছে বা কানেক্টেড হচ্ছে, তখন এই তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে যে স্নায়ু তাড়নার প্রবাহ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে এখানে এই চিত্রের মাধ্যমে মূলত সেটাই বোঝানো হয়েছে। এই যে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে নিউরনের মাধ্যমে আমাদের এই ধরনের সিগন্যাল গুলো পাস হচ্ছে, তো আমাদের মূলত এখন নিউরন সম্পর্কেও একটা বিস্তারিত ধারণা থাকা দরকার, যে আসলে নিউরনটা কি। সো চলো আমরা এখন নিউরন নিয়ে আলোচনা করি। যে কলা বা টিস্যু দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। এখানে একটা বিষয় হচ্ছে টিস্যু বা কলা, এই জিনিসটা সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, যে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা হচ্ছে কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একটা নির্দিষ্ট মানে একই কাজে মানে সংযুক্ত থাকে, সেটাই হচ্ছে মূলত কলা বা টিস্যু। বা কলা বা টিস্যু হচ্ছে এই মানে একটা স্পেসিফিক কাজে অংশগ্রহণকৃত কতগুলো কোষের সমষ্টি বলা যেতে পারে। তাহলে আহ এবং এই যে কলা এবং টিস্যু বা কলা বা টিস্যু এগুলো হচ্ছে আহ মানে দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা যখন গ্রহণ করে, এবং শুধু গ্রহণ করেই থেমে থাকে না, এগুলো পরিবহন করে এবং পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। বিভিন্ন ধরনের টিস্যু বা কলা রয়েছে, তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টিস্যু হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একককে স্নায়ু কোষ বা নিউরন বলা হয়। তাহলে নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক, সেটাই হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। বহু সংখ্যক স্নায়ু কোষ বা নিউরন মিলে স্নায়ু টিস্যু গঠিত। আমি তোমাদের নর্মালি যে কোষ বা সরি টিস্যু বা কলার সংজ্ঞা দিলাম, সেইটার থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে যেহেতু আমরা স্পেসিফিক ভাবে এখানে বলছি যে স্নায়ু টিস্যু, তাহলে কোষগুলো কি হবে? কোষগুলো হবে হচ্ছে স্নায়ু কোষ। তাহলে বহু সংখ্যক স্নায়ু কোষ বা নিউরন মিলে গঠিত হচ্ছে এখানে স্নায়ু টিস্যু। এবং এই যে নিউরন রয়েছে, এটার দুটা অংশ রয়েছে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে নিউরনের মধ্যে এই দুইটা অংশের কোষ দেহ কাকে বলা হচ্ছে? কোষ দেহ হচ্ছে মূলত প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ, যা হচ্ছে কোষ দেহ নামে পরিচিত। এখানে আবার সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিসল দানা থাকে। কোষ দেহ জানলাম, তাহলে নিউরনের আরেকটা যেটা অংশ রয়েছে প্রলম্বিত অংশ, সেটা সম্পর্কে এখন জেনে নেওয়া যাক। কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাই হচ্ছে প্রলম্বিত অংশ।
নিউরনের যে দুইটা পোর্শন, প্রথমত হচ্ছে কোষদেহ এবং প্রলম্বিত অংশ। কোষদেহের মধ্যে কি কি থাকে এগুলো খুবই ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং এই প্রলম্বিত অংশ, যে মূলত বোঝাই যাচ্ছে যে একটা শাখা প্রশাখা থাকবে কোষদেহ থেকে, সেটাই প্রলম্বিত অংশ। এবং এই প্রলম্বিত অংশ আবার কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এটাও খুব ভালোভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই নামগুলো তোমরা ইতিমধ্যে আহ, শুনে ফেলেছো। চিত্রের মধ্যে বেশ কয়েক জায়গায় মেনশন করা ছিল। সেগুলো হচ্ছে ডেনড্রন এবং অ্যাক্সন। প্রলম্বিত অংশের এই প্রথম যে অংশটা রয়েছে ডেনড্রন, সেটা হচ্ছে মূলত কোষ দেহের চারিদিকে যে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ রয়েছে সেটা হচ্ছে ডেনড্রন। এবং এই ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে। এই দুইটা জিনিস আরো মনোযোগ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে মূলত নিউরনের যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের আবার দুইটা অংশ আছে, সেটা হচ্ছে ডেনড্রন এবং অ্যাক্সন। এবং ডেনড্রনের আবার যে ডেনড্রনটা কি, ডেনড্রন হচ্ছে যে কোষ দেহের চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশটা রয়েছে সেটা ডেনড্রন। এই ডেনড্রনের আবার যে শাখা বের হচ্ছে সেটাকে আবার বলা হচ্ছে ডেনড্রাইট। সো এটাকে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে তোমরা, তাহলে মনে থাকবে। মুখস্থ করলে এটা মানে তোমরা মনে রাখতে পারবে না আর কি। একটা নিউরনে কিন্তু ডেনড্রনের সংখ্যা 0 থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। এবং এই নিউরনের ডেনড্রাইট অন্য নিউরন থেকে কিন্তু স্নায়ুতাড়না গ্রহণ করে থাকে। মানে একটা নিউরন যখন আরেকটা নিউরনের মানে সাথে কানেক্টেড হচ্ছে এবং যে স্নায়ু তাড়নাটা আদান প্রদান হচ্ছে, সেটা কিন্তু মূলত এই যে মানে ডেনড্রনের যে শাখা ডেনড্রাইট, এই ডেনড্রাইটের মাধ্যমেই গ্রহণ করে থাকে। এরপরে আসে প্রলম্বিত অংশের আরেকটা অংশ, সেটা হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সন হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা একটা তন্তু। এর চারিদিকে পাতলা আবরণ থাকে এবং এই আবরণটিকে বলা হয় নিউরিলেমা। এবং নিউরিলেমা এবং অ্যাক্সনের মাঝখানের অংশটিতে স্নেহ পদার্থের একটা স্তর থাকে, যাকে বলা হয় মায়েলিন। অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে এবং এই টার্মিনাল গুলো দিয়ে একটি নিউরন অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ুতাড়না পাঠায়। ডেনড্রনের যে ডেনড্রাইট রয়েছে সেগুলো নিউরন থেকে স্নায়ুতাড়না গ্রহণ করে। আর এই যে অ্যাক্সনের মধ্যে, যে অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনাল গুলো দিয়ে একটি নিউরন অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ুতাড়না পাঠায়। স্নায়ুতাড়না পাঠানো এবং গ্রহণের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি এই অ্যাক্সনের টার্মিনাল গুলো কিভাবে থাকে। মূলত একটি নিউরনের অ্যাক্সনের টার্মিনালের সঙ্গে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি কিন্তু যুক্ত থাকে না, মাঝখানে একটু ফাঁকা স্থল থেকে যায়। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে বলা হয় সিন্যাপস। এই কোশ্চেনটা খুবই রিপিটেড হয়। সিন্যাপস মূলত কি, সেটা হচ্ছে আহ, এই যে নিউরনের অ্যাকশন টার্মিনালের সঙ্গে আরেকটা নিউরনের বা একটা নিউরনের যদি অ্যাকশন টার্মিনাল থাকে, দ্বিতীয় আরেকটা নিউরনের যে ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না, মাঝখানে একটা ফাঁকা স্থল থেকেই যায়, এই সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে বলা হচ্ছে সিন্যাপস। অর্থাৎ দুটি নিউরনের সন্ধিস্থলই হলো সিন্যাপস। অ্যাকশন টার্মিনাল সিনাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক বা ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। কোনো একটি নিউরনের মধ্যে দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়। অর্থাৎ এই ফাঁকা স্থল বা সন্ধিস্থল, এই সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল যাই বলি না কেন, এইটাকে কিন্তু মানে পার করেই মূলত তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না গুলো প্রভাবিত হয়। অর্থাৎ
মানে যেটা বলছিলাম আর কি, কোনো একটি নিউরনের মধ্য দিয়ে যখন স্নায়ু তাড়না প্রভাবিত হয়, সেটা সিন্যাপস অতিক্রম করেই কিন্তু পরবর্তী নিউরনে যায়। অর্থাৎ এর ভেতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তাড়না একদিকে প্রবাহিত হয়। মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে, এবং প্রতিটি নিউরন অন্য 7 থেকে 10 হাজার নিউরনের সঙ্গে সিন্যাপস সংযোগ করে থাকে। তার মানে মানে তোমরা জাস্ট চিন্তা করতে পারছো কত পরিমাণ এখানে নিউরনের আর কি বিস্তার রয়েছে আমাদের মস্তিষ্কে, এবং সেগুলো আবার একটা আরেকটার সাথে কিভাবে ইন্টার কানেক্টেড, এবং এই কানেকশন গুলোর প্রত্যেকটা স্থানে আবার সিন্যাপস রয়েছে, কারণ সিন্যাপসে মূলত এই নিউরন আবার মানে প্রত্যেকটা নিউরন আবার 7 থেকে 10 হাজার নিউরনের সঙ্গে সংযোগ করে দিয়ে থাকে। তাহলে আমরা কোষ, দেহ, প্রলম্বিত অংশ, নিউরনের এই দুটা অংশ সম্পর্কে জানলাম। এগুলোর যে শাখা বা এগুলোর যে আলাদা আলাদা অংশ রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে আহ কিভাবে উদ্দীপনা সঞ্চালন হয়ে থাকে আর কি, সেটা আমরা দেখব। তার আগে নিউরনের আরেকটা অংশ তোমাদের বলে নেই, সেটা হচ্ছে যে যখন কেউ চিন্তা করে তখন এক নিউরন অন্য নিউরনের সঙ্গে সিন্যাপসের মাধ্যমে সংযোগ করে। কাজেই কেউ যদি একটি বই পড়ে কিংবা একটা সমস্যার সমাধান করে, তাহলে সে তার সুনির্দিষ্ট সিন্যাপস সংযোগ উজ্জীবিত করেই মস্তিষ্কে আরো কার্যক্ষম করে তোলে। এই বিষয়টা তোমরা আহ মানে আশা করি এখন আরো ভালোভাবে বুঝতে পেরেছো যে আমাদের মস্তিষ্কের ভেতরে যে কার্যকলাপগুলো সম্পাদিত হচ্ছে, যেমন কেউ চিন্তা করছে, কোনো বই পড়ছে কিংবা কোনো ম্যাথ সলভ করছে, এরকম কোনো সমস্যার সমাধান করতে হলে কিন্তু তাকে চিন্তা করতে হবে। চিন্তা করতে গেলে উদ্দীপনার সৃষ্টি হবে, এবং একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড হওয়া খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এবং এই যে সিন্যাপস রয়েছে, মানে এদের যে সংযোগ স্থলে যে মানে গ্যাপটা রয়েছে, সূক্ষ্ম গ্যাপ বা সংযোগ স্থল বলতে পারি আমরা, এটাই কিন্তু আমাদের এই দুটা নিউরনের মধ্যে কানেকশন ঘটিয়ে আমাদের মস্তিষ্ককে আরো উজ্জীবিত করে আরো কার্যক্ষম করে তুলতে পারছে। তাহলে আশা করি তোমাদের এখন এই নিউরনের বিষয়টি আরো ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে উদ্দীপনা সঞ্চালন নিয়ে। উদ্দীপনা সঞ্চালনকে আবার ইংরেজিতে ট্রান্সমিশন অফ ইম্পালসও বলা হয়ে থাকে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে এসে পৌঁছায়। তাহলে ডেস্টিনেশন হচ্ছে আমাদের মস্তিষ্ক। প্রতি সেকেন্ডে এর বেগ প্রায় থাকে 100 মিটার। এবং এই মানে তবে এই স্নায়ুতন্ত্রে মানে স্নায়ুর উপর নির্ভর করে এর কিছু তারতম্য হয়ে থাকে। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনা বলে। এখানে যে ওয়ার্ডটা রয়েছে স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনা, এটা আমরা মানে সাধারণভাবে বুঝতে পারতেছি, কিন্তু এইখানে আমাদের একটা কনফ্লিকশন থেকেই যায় যে মস্তিষ্ক থেকে আসলে মানে আমাদের দেহে বা পরিবেশের যে সংকেতটা যাচ্ছে এইটা স্নায়ু তাড়না, নাকি পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছাচ্ছে সেটা স্নায়ু তাড়না। এখানে খুবই ক্লিয়ার করে বলা রয়েছে যে পরিবেশ থেকে মূলত যে সংকেতটা আমাদের স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে সেটাই হচ্ছে স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনা। এবং এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ হচ্ছে নিউরনের কার্যকারিতার কারণেই মূলত এই উদ্দীপনাটা আমাদের প্রয়োজনীয় অঙ্গগুলোতে পাঠানো হচ্ছে, এবং এটি মাংসপেশিতে যখন পৌঁছাচ্ছে, মাংসপেশিতে পৌঁছানোর ফলে এটা মানে পেশি সংকুচিত হয়ে সাড়া দেয়, ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়।
যখনই কোনো একটা তাড়না একটা নির্দিষ্ট গ্রন্থিতে পৌঁছায় তখন সেখানে একটা কাজ হয়, সেটা হচ্ছে যে এই যে তাড়নাটা সৃষ্টি হচ্ছে এটা যখন গ্রন্থিতে পৌঁছাচ্ছে সেখানে একটা রস ক্ষরিত হবে। অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা আবার মস্তিষ্কের দিকে অগ্রসর হতে দেখা যায়। সেটা মানে মস্তিষ্কের দিকে যখন অগ্রসর হয়, দেখা, শোনা বা ছোঁয়া বা যন্ত্রবোধের অনুভূতি তখন আমাদের উপলব্ধি করে। তাহলে উদ্দীপনা সঞ্চালনটা কিভাবে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার ভাবে তোমরা এই উদ্দীপনা সঞ্চালন বা ট্রান্সমিশন অফ ইম্পালস আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। সেটা হলো যে ধরো একটা টর্চ লাইট দিয়ে তুমি তোমার বন্ধুর চোখে আলো ফেললে, দেখবে যে আলো ফেলার সঙ্গে সঙ্গে চোখের পিউপিল ছোট হয়ে যাবে। মানে আমাদের চোখের যে পিউপিল নামক অংশটা রয়েছে সেইটা ছোট হয়ে যাবে। কারণ কি? কারণ টর্চ লাইটটা তার একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বা উদ্দীপনার আকর্ষিতার মানে সরি আকস্মিকতার কারণে তার আলোর যে উদ্দীপনা জনিত তাড়না হচ্ছে সেটা চোখের আলোর সংবেদী কোষ বা রেটিনা থেকে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে। এবং মস্তিষ্কে পৌঁছানোর পর মস্তিষ্ক একটা কমান্ড দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে যে মস্তিষ্ক তুমি আমি তোমাকে বলছি যে পিউপিলটা, তোমার চোখের পিউপিল ছোট করে ফেলো এবং আইরিশের যে বৃত্তাকার বা গোলাকার পেশিটা রয়েছে সেটা তুমি সংকুচিত করে ফেলো। এভাবেই মূলত আমাদের দেহের মধ্যে উদ্দীপনা সঞ্চালিত হয়ে আসছে। আমাদের এই উদ্দীপনা সঞ্চালনের জন্য মূলত আমাদের নিউরন আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। এবং এক্ষেত্রে যে উদাহরণটা আমি দিলাম তোমাদের, যে চোখের মধ্যে যখন আলো পড়ছে এখানে আবার আহ কাজটা কি হচ্ছে যে চোখের আলোর যে সংবেদী কোষ রয়েছে সেটা রেটিনা থেকে মস্তিষ্কে একটা সংকেত পাঠাচ্ছে, মস্তিষ্ক আবার নির্দেশ দিচ্ছে যে পিউপল ছোট করে ফেলো এবং আইরিশের যে বৃত্তাকার বা গোলাকার পেশিটা রয়েছে সেটা সংকুচিত করে ফেলো। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে মূলত মানব দেহের প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, যেটাকে মূলত রিফ্লেক্স অ্যাকশন বলা হচ্ছে মানব দেহের। আহ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আঙ্গুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট ব্যথার অনুভূতি গ্রহণ করছে। সরি, একটা হাত একটা মোমবাতিকে স্পর্শ করছে, সেখান থেকে সে পরক্ষণেই তার পেশি মানে তার ঐচ্ছিক পেশির মাধ্যমে তার হাতটা সরিয়ে নিচ্ছে। এবং এখানে আহ, কাজটা কি হচ্ছে যে অনুভূতিবাহী সংবেদী নিউরন অ্যাকসন এবং সংযোগকারী নিউরন, আজ্ঞাবাহী নিউরনের কোষ দেহ, মেরুরজ্জুর প্রস্থচ্ছেদ, এই সমস্ত কিছু এবং এই যে অংশটা রয়েছে এখান থেকে একটা নিউরনের মানে আজ্ঞাবাহী নিউরনের পেশি সংযুক্ত অ্যাকসন প্রান্ত রয়েছে, সেখান থেকে পেশিতে সে সিগন্যাল পাঠাচ্ছে। পেশি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের আঙ্গুল বা হাতের অংশটা, যেটা কিনা একটা মোমবাতির আগুনের কারণে বুঝতে পারছে এটা তার জন্য ক্ষতিকারক হতে পারে, এজন্য সে হাতটিকে ব্যথার অনুভূতি গ্রহণ করিয়ে হাতটাকে সরিয়ে ফেলার নির্দেশ দিচ্ছে। এখানে গ্রিন কালারের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সংবেদী নিউরন এবং মানে সরি, এখানে তিনটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সংবেদী নিউরন, সংযোগকারী নিউরন এবং আজ্ঞাবাহী নিউরন। এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন রয়েছে, তা না হলে তোমরা এই নিউরন গুলো সম্পর্কে ক্লিয়ার ভাবে আইডিয়া পাবে না। আজকের ক্লাস যেহেতু সময় খুব বেশি নেই, আমরা এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনায় যাব না। তোমাদের বইও এটা সম্পর্কে আলোচনা করা রয়েছে।
আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব খুব সুন্দরভাবে এই চিত্রটি সহ যে প্রতিবর্তী ক্রিয়া এবং যে পরবর্তী টপিক গুলো রয়েছে তোমাদের এই চ্যাপ্টারে, যেমন স্নায়বিক বৈকল্যজনিত কয়েকটি শারীরিক সমস্যা কি হতে পারে, অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র কি, তারপরে মানবদেহের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থি সম্পর্কে আলোচনা করা রয়েছে তোমাদের বইয়ে সেগুলো, এবং হরমোন জনিত কয়েকটি অস্বাভাবিকতার কথা বলা হয়েছে, এবং মানবদেহের গুরুত্বপূর্ণ হরমোন, হৃদ সংবহন তন্ত্র, তারপরে রক্ত, এগুলো সম্পর্কে আহ তোমাদের চ্যাপ্টারের পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা রয়েছে। সেগুলো আমি তোমাদের পরবর্তী লেকচার ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।